শিল্প নগরীতে শিল্প হবে এটা স্বাভাবিক, কিন্তু শিল্প নগরীতে শিল্পের জন্য সাধারণ মানুষের সমস্যা হবে এর দায় কে নেবে? শিল্প তালুকে শিল্প হবে এটাই স্বাভাবিক। চোখ খুললেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কারখানা দেখা যায়, বিভিন্ন কারখানা থেকে এই দূষণের মাত্রাটাও রয়েছে। কিন্তু এসআরএমবি যেখানে একটা নামি দামি কোম্পানি, সেই কোম্পানির ফলে নির্গত বায়ু আর সেখান থেকে বায়ু দূষণ, যার ফলে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। আর এসআরএমবি কারখানা থেকে দূষণ ছাড়ানোর অভিযোগ, শুধুমাত্র অভিযোগ নয়, সাধারণ মানুষ তারা ওষ্ঠাগত কারখানা থেকে বেরোচ্ছে কালি, বাতাসে ছড়াচ্ছে বিষ, নষ্ট হচ্ছে খাবার, বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা, দূষণ যন্ত্রণায় একেবারে প্রাণ ওষ্ঠাগত। আর তারই প্রতিবাদ করছেন সাধারণ মানুষ, রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন। রীতিমতো গ্রামের যারা মহিলা রয়েছেন তারাও প্রতিবাদ করছেন, বিক্ষোভে সামিল হচ্ছেন। যদি এই সূচকের দিকে একটু নজর রাখি, বায়ু দূষণের সূচকের দিকে, সেক্ষেত্রে বায়ু দূষণের নাম শুনলেই যে নামটা প্রথমেই আসে দিল্লির নাম। দিল্লির বায়ু দূষণ সব থেকে বেশি, এই ধারণাটা রয়েছে। কিন্তু গত বছরের ঠিক শেষ সময় নভেম্বর ডিসেম্বরের যে ছবিটা দেখা গিয়েছিল, যে এই দিল্লিকে একেবারে ছাড়িয়ে গিয়েছিল দুর্গাপুর। দুর্গাপুরের বায়ু দূষণের মাত্রা রেকর্ড হারে বেড়েছিল এবং ঠিক সেই সময় বিশ্বের মধ্যে, ভারতের মধ্যে বলা যায় এই দিল্লিকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে চলে গিয়েছিল বায়ু দূষণের দিক দিয়ে দুর্গাপুর। আর এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, দূষণের যন্ত্রণায় একেবারে জেরবার দুর্গাপুর, রাস্তাঘাটে পর্যন্ত ধুলো জমে রয়েছে, ধুলো পড়ে রয়েছে। সাধারণ মানুষ তারাও অভিযোগ করছেন। আর এই মুহূর্তে দুর্গাপুর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রয়েছেন। রাজেশ, একদিকে পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা ছাড়পত্র থাকে এবং প্রত্যেকটা নামি দামি কোম্পানি তাদের কাছে এই ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। সেক্ষেত্রে এসআরএমবির মতো কোম্পানি থেকে বায়ু দূষণ হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের সমস্যা। এই মুহূর্তে ছবিটা ঠিক কি? রাজেশ, শোনা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে এই এসআরএমবি কর্তৃপক্ষের সাথে আমরা একটু আগে এই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আমরা গেছিলাম তাদের দোরগোড়াতে, অর্থাৎ তাদের যে মেন গেট আছে সেই মেন গেটে গেছিলাম। এবং যাওয়ার পর তারা যখন সিএনএর নাম শুনলো, তারা সঙ্গে সঙ্গে বললো তারা মিটিংয়ে ব্যস্ত আছেন, দেখা করতে পারবেন না। এই কথা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো, মেসেজ দেওয়া হয়েছিল তাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য। সেই ভিজুয়ালও রয়েছে আমার কাছে। এখন এই শিল্প শহর দুর্গাপুর দূষণের মাত্রায় দিল্লির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এমনটা কিন্তু বলা হয়েছিল। এবং এই তথ্যে কিন্তু মাস 2-3 আগে কিন্তু তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এবং আমি যে মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে দুর্গাপুরের যে 29 নম্বর ওয়ার্ড সাগরভাঙা কলোনি, সেই কলোনির যে পুকুরপাড় এলাকা, সেখানে দাঁড়িয়ে রয়েছি। আর শুধু দেখাবো যে টালি এবং বাড়ির যে টালির অংশ আমি দেখানোর চেষ্টা করব, যে সেখানে তুমি যদি একটু আঁচড় কাটো তাহলে কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাবে যে যে কালির ছবি, সেটা তুমি দেখতে পাচ্ছ, সেটা দেখা যাবে। তুমি এই যে অঞ্চলে মানুষের কাছে কিন্তু একটা চেনা ছবি হয়ে দাঁড়িয়ে গেছে। এবং আমরা যদি এখানে ইট, অর্থাৎ যে ইট ফেলা আছে রাস্তার উপর, সেই রাস্তার পাশে যে কারখানা, তার যে ইট ফেলা আছে, সেখানেও তুমি যদি দেখো যে এই কালি কিন্তু অর্থাৎ এই কালির ছবি কিন্তু অনেকটা স্পষ্ট, তুমি বুঝতে পারছো সেই জায়গায়। এরপর তাদের ঘরে ঢোকার একটু চেষ্টা করব, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে কতটা যন্ত্রণার মধ্যে এদেরকে থাকতে হয়। কারখানা গা লাগোয়া অঞ্চল, সে অঞ্চলে কারখানা হয়েছে, তারা চেয়েছে কারখানা হোক, কর্মসংস্থান হবে। কিন্তু যে ছবি আমরা দেখবো, যে তুমি যদি দেওয়ালগুলো তৈরি দেখো একটু, সে দেওয়ালেও কিন্তু দেখবো যে কালির যে প্রলেপ, সে প্রলেপের অংশ কিন্তু পরিষ্কার ভাবে রয়েছে এখানে। এবং যে গ্রিল, এখানে জানলার যে দরজাপাট বন্ধ করে রাখতে হয়, সেই গ্রিলে যদি একটু আঁচড় মারো তাহলে কিন্তু এই কালি, যে ধুলো কালির যে আস্তরণ, সেটা কিন্তু অনেকটা পরিষ্কার হবে। তুমি দেখতেই পাচ্ছ যে এই ছবি কিন্তু তাদের চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। এবং এখানকার মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যায় তারা ভুগছে। তাদের সঙ্গে আমরা কথা বলবো আমরা, যে কি অবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছেন। যদি বলা হয় যে কি অবস্থার মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন? খুব অসুবিধায় আছি। কি ধরনের সমস্যা হচ্ছে? এই যে কালি সবসময় উঠছে, রোডের কালি, তোমার এই এসআরএমবির কালি, সবসময় ধুলো
ধুলোর মধ্যে রয়েছি, দিয়ে খুব অসুবিধার মধ্যে আমরা বাস করে আছি। দেখি বলছি বাচ্চা কাচ্চা যেভাবে ঘরে রয়েছে তাদের প্রত্যেকেই স্কিনের ওপরে যে স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে, এবং এখানে বেশিরভাগই দেখছি অ্যাজমা রোগী, মানে হাঁপানি রোগী। আমি নিজে দেখুন হাঁপানি রোগী, আমি ইনহেলার নিয়ে ঘুরছি আমার হাতে। যে এই যে পলিউশন, এই দেখুন অবস্থা, এই দেখুন হাতের অবস্থা। আমরা সকালবেলা যখন উঠে মুখ ধুচ্ছি, মুখের মধ্যে কালি বেরোচ্ছে। কোন কারখানা? এই যে এসএলএমবি কারখানা বেশি। কি বলছে তারা? আপনারা তো কিছু আমরা ম্যানেজমেন্টের কাছে গিয়েছিলাম, ম্যানেজমেন্ট বলছে আমরা কিছু করতে পারবো না, এখন আমাদের টাইম দিতে হবে, 1 মাস ধরে আমাদের টাইম। আর প্রতি বছরই এই টিনগুলো ওরা খুলে দেয় পলিউশনটাকে ভালো করার জন্য, আর আমরা সেই পলিউশনে মরে যাই। রাজেশ, প্রতি বছর খোলা হয় বলছেন, প্রতি বছর কেন খোলা হয় কি জানানো হচ্ছে ওই কারখানার তরফ থেকে? এগুলো কারখানা বাইরে কোনো দেয় না পারমিশন আমাদের রাজ্যে। সমস্যা প্রতি বছরের সমস্যা, এটা প্রতি বছরের সমস্যা, প্রতিদিনের সমস্যা। আপনি রাস্তাঘাট দেখুন, প্রত্যেক জনকে দেখুন। আমরা যতবার ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার একটা কথাই বলছে, আপনাদের স্কিন ডিজিজ, না হলে আপনাদের চেস্ট প্রবলেম, ওই অ্যাজমা, ওই যে ধুলোকালি, ওইগুলোর জন্যই হচ্ছে আপনাদের। কি বলবেন যে কতটা, মানে কি করবেন এরপর? আপনারা তো আজকে বিক্ষোভ, এটা আমরা বিক্ষোভ করেছি আমাদের সুবিধার জন্য, যদি হয় খুবই ভালো হয়। একদম কালির উপরে আমরা পড়ে আছি সবসময়। ম্যানেজমেন্টকে বলা আছে, ম্যানেজমেন্ট তা সত্ত্বেও এই সেট পুরো খুলে আমাদের পুরো কালি ঝুলিতে একাকার করে দিচ্ছে, কিন্তু আমাদের কথা মতো চলছে না, ঠিকাদার হয়ে গেছে। হ্যাঁ, এখানে থাকা যাবে না। খাবার তো আপনারা সবেতেই কালি পড়ছে, সবেতেই খাওয়া দাওয়া সবেতেই কালি পড়ে যাচ্ছে। ম্যানেজমেন্টকে বলেছি যদি 2 দিনের মধ্যে ব্যবস্থা কিছু না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা কোনো রাজনৈতিক ইস্যুতে যাচ্ছি না, আমরা সবাই বস্তি 29 নম্বর ওয়ার্ড সবাই আসবো যাতে এইটাকে রোধ করা যায়। পুরো কলোনি এক হয়ে দেখতে পাচ্ছ, আমি একটু দেখানোর চেষ্টা করবো যে একদম। আসছে কোন জায়গা থেকে, আপনি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ যে কারখানা গা লাগোয়া অঞ্চল, এবং কারখানার যে অংশ, সেই অংশ দেখছো যে টিনের যে সেট ছিল, সেই সেটকে কিন্তু সরিয়ে দিয়ে একটা তিরপল লাগিয়ে দেওয়া হয়েছে এই দূষণকে ঢেকে দেওয়ার জন্য। কিন্তু আদৌ এই দূষণ ঢাকবে কি, এই প্রশ্ন হচ্ছে এলাকার মানুষের। কারণ এই তো কিছুক্ষণ পরে কিন্তু এই গরমে তাতে এই জিনিস নষ্ট হয়ে যাবে, তারপরে কি হবে? অর্থাৎ যে একদম গা ঘেঁষা অঞ্চল, সেই গা ঘেঁষা অঞ্চলের ছবি আমরা দেখাচ্ছি, এবং সেখানে প্রতিনিয়ত প্রতি জায়গায়। তবে রাজেশ, যদি এখান থেকে আরো একবার ছবিটা দেখানোর একটু চেষ্টা করো যে ঠিক কিভাবে রাস্তার ওপর, বাড়ির দেওয়ালে, জানালায় একেবারে ধুলোর আস্তরণ পড়ে রয়েছে। আমরা প্রথমে আরেকবার দেখে নেওয়ার চেষ্টা করবো যে এই অংশে তুমি যদি দেখে নেওয়ার চেষ্টা করো যে এই হচ্ছে জানলা, একটা গাড়ি, একটা ঘরের দরজা, একটা জানলা। সেই জানলা তুমি দেখতে পাচ্ছ, সেই জানলায় যদি তুমি আঁচড় কাটো একবার, তাহলে এই দাগ চেনা দাগে পরিণত হয়েছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে কি অবস্থার মধ্যে দিয়ে পুরো জায়গা রয়েছে। এখানকার মানুষের যন্ত্রণা কথা তুমি দেখতে পাচ্ছ যে কতটা সত্যি কতটা মিথ্যা, তার প্রমাণ কিন্তু দিচ্ছে এই কালি। দেওয়াল যে রয়েছে, সেই দেওয়ালে গায়েও কিন্তু কালির দাগ অনেকটা স্পষ্ট, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু স্পষ্ট যে দেওয়ালে গায়ে যে কালির দাগ। এবং সঙ্গে সঙ্গে বলবো যে এই অঞ্চলে মানুষের কাছে এখন দরজা জানলা বন্ধ করে রাখতে হচ্ছে, গৃহবন্দী কার্যত হয়ে গেছে এখানকার মানুষ। এবং এছাড়াও যে রাস্তায় ইট পড়ে আছে, এবং তুমি দেখতে পাচ্ছ রাস্তায় ইট, সেই ইটের ওপর তুমি যদি একটু আঁচড় মারো তাহলে কিন্তু দেখতে পাবে যে এই ছবি, অর্থাৎ আঙুলের যে হাতের যে ছবি, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে এই প্রলেপ কিন্তু পড়ে আছে। অর্থাৎ শরীরের ভেতর গিয়ে তাহলে কি অবস্থা হচ্ছে। আমি আরো একবার দেখানোর চেষ্টা করবো যে বাড়ি, সে বাড়ির তুমি আঁচড় দেখতে পাচ্ছ যে বাড়ি, দোতলা বাড়ি, সে বাড়ির পাশ, বাড়ির দেওয়ালে তুমি দেখতে পাচ্ছ যে স্পষ্ট কালো দাগ, অর্থাৎ কালো যে আস্তরণ, সেই আস্তরণের স্পষ্ট দাগ। অর্থাৎ শরীরের ভেতরে গিয়ে তাহলে কি অবস্থা হচ্ছে তুমি সহজেই বুঝতে পারছো যে এই প্রলেপ শরীরের ভেতরে গিয়ে কি ধরনের মানুষের সমস্যা করছে। বারবার এনারা বলেছেন যে এই ব্যাপারে তাদেরকে সদুত্তর ভূমিকা নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনারা তো বহুবার বলেছেন এখানে, তারপরে কি কোনো কাজ হয়েছে না, কিছু প্রতিনিয়ত সমস্যা। খাবার তো আর খেতে পাচ্ছেন না, কি সমস্যা হচ্ছে? কালি ধুলো সব হয়ে যাচ্ছে। কি করবেন এরপর? এরপর আর কি করবো, ওদেরকে জানাচ্ছি কিন্তু কিছু করছে না তো। ভোটের সময় সবাই এসেছিল, হ্যাঁ কি বলেছিল ভোটের সময় এসে? ভোটের সময় সবকিছু করে দেবো বলেছিল, কিন্তু কারখানা কর্তৃপক্ষের ভূমিকা কি, এসআরএফের ভূমিকা কি? আমি অত সব জানি না। কেউ কথা বলে না, না কেউ খোঁজ নিতে আসে না। না, সুতরাং বুঝতে পারছে কারখানা কর্তৃপক্ষের ভূমিকা। কারখানা কর্তৃপক্ষ আমাদের যখন এইখান থেকে এসআরএমবি জায়গাটা নেয়, তখন কথা বলা ছিল আমাদের পুকুরপাড় বস্তি থেকে যে আমাদের যে পাঁচির দেবে, পাঁচিরের বাইরে আমাদের 5টা পায়খানা করে দিতে হবে।
হবে, আর এই রক্ষণাবেক্ষণ SRMB দায়িত্বে থাকবে, সেটা পর্যন্ত ওরা বন্ধ করে দিয়েছে। কোনো রাস্তাঘাট, কোনো জল দেওয়ার কোনো ব্যাপার নেই, মানে একদম যার নেতাদের পয়সা দিয়ে এরা পুরো মুখ বন্ধ করে দিয়েছে। আমরা আন্দোলনে নেমেছিলাম, পুলিশ এসে আমাদের হুমকি দিচ্ছে। কিছুক্ষণ আগে এক নেতার কথা বলবো না, নাম বলবো না, উনি এসে মেয়েদেরকে হুমকি দিয়ে যাচ্ছে যে রাজেশ, কোন দলের নেতার কথা বলছেন? কোন দলের সঙ্গে উনি যুক্ত? করে দেবো কাল রাতে। আমার কাছে যারা গিয়েছিল, এরা যে এসে হুমকি দিচ্ছে আমরা চলে যাওয়ার পর, তো কি হুমকি দিচ্ছে, কে হুমকি দিচ্ছে, কোন দলের নেতা? তৃণমূলের নেতা সফল ব্যানার্জি কি বলছেন? উনি এসে বলছেন যে আমার কাছে যদি যাচ্ছিস লক্ষ্মী ভান্ডারের জন্য, তাহলে এইটা নিয়ে আন্দোলনে নেমেছিস কেন? এই আন্দোলন তোরা বন্ধ কর, নাহলে লক্ষ্মী ভান্ডার পাবি না, লক্ষ্মী ভান্ডার আমি বন্ধ করে দেবো, এই বলে দিয়ে এমনকি সে ভিডিও পর্যন্ত আছে যেভাবে ওদের মানে অপমান করে দিয়ে গেল মেয়েদেরকে। এরপর কি আশা রাখছেন, কি আদবে কাজ হবে? আমরা দেখছি, উচ্চতম দেখবো, পুলিশ কর্তৃপক্ষকে জানাবো, আপনাদের দ্বারা আমরা জানাতে চাইছি SRMB ম্যানেজমেন্টকে এবং পলিউশন ডিপার্টমেন্টে যেন এইটা নিয়ে ব্যবস্থা নেয়, না হলে বলে আগামী দিন একেবারে ব্যবস্থা নেওয়ার কথা তো তারা জানাচ্ছেন, কিন্তু তারপরেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না রাজেশ। এবং তিনি যে অভিযোগ করছেন যে তৃণমূল নেতার একজনের নাম তিনি করছেন, তার বিরুদ্ধে অভিযোগ করছেন। তবে এই SRMB কোম্পানির সঙ্গে এই তৃণমূল নেতার বা তৃণমূলের কি সম্পর্ক? যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, পরবর্তীতে আবারও যোগাযোগ করব। তবে যে ছবি দুর্গাপুর থেকে আপনাদের সামনে তুলে ধরলাম, যে কারখানা লাগো একটি বাড়ি, সেই বাড়ির একাধিক জায়গায় ধুলোর আস্তরণ পড়ে রয়েছে। বাড়ির জানালা থেকে, বাড়ির মেঝে থেকে, বাড়ির বাইরের রাস্তা থেকে শুরু করে একাধিক জায়গায় এই দূষণের ফলে একেবারে ধুলোর আস্তরণ। এখানেই শেষ নয়, সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, তারা নানা রকম শারীরিক সমস্যায় ভুগছেন। আর এখানেই যখন দিল্লির দূষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে, ঠিক তখনই দিল্লির দূষণকে একেবারে ছাপিয়ে যাচ্ছে এই দুর্গাপুরের দূষণ। এবং গত বছরের শেষের দিকে এই দিল্লির দূষণকে ছাপিয়ে গিয়েছিল দুর্গাপুরের দূষণ। বারবার সেই সূচক উঠে এসেছে, দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্গাপুরের দূষণ। কখনো দিল্লিকে টেক্কা দিচ্ছে দুর্গাপুরের দূষণ। দুর্গাপুরের দূষণ বৃদ্ধির পেছনে কারখানার বিনিয়োগ, দূষণ নিয়ন্ত্রণের নিয়ম মানছে না কারখানাগুলি, দূষণের নিয়ম ভাঙছে SRMBর মতো কারখানা। দুর্গাপুরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা। একদিকে যখন এই দূষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, তখন বারবার শুধুমাত্র এই বছরের ছবি বা এখনকার ছবি এটা নয়, সাধারণ মানুষ তারা যেটা অভিযোগ করছেন যে বারংবার প্রায় প্রত্যেক বছর এই সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয়। তারপর তারা বারংবার অভিযোগ জানান, বারবার তারা দ্বারস্থ হন, কিন্তু তারপরেও কোনো রকম সুরাহা হয় না এই বিষয়টা। এবং এখন তারা যেটা বলছেন যে আর মাত্র কয়েকটা দিন তারা অপেক্ষা করবেন। এই মুহূর্তে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, পরবর্তীতে যদি তাদের সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আরো বড় আন্দোলনের পথে তারা হাঁটবেন। আর এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা। এই মুহূর্তে পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সৌমেন্দ্রবাবু, পুরো বিষয়টাই আপনি দেখলেন। একদিকে দুর্গাপুরের যে বায়ু দূষণ, সেই বায়ু দূষণের ফলে রীতিমতো সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। এখানেই শেষ নয়, তারা বলছেন এই ছবি শুধুমাত্র এই বছরের নয়, প্রত্যেকটা বছর এই সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয়, তারপরেও কোনো রকম সমাধান নেই। বিশ্বের মানচিত্রে দুর্গাপুর একটা অন্যতম নাম দূষণ নগরী হিসেবে, কারণ এই দূষণ পাবলিক হেলথ হ্যাজার্ডস যেটা সৃষ্টি করছে, তাতে মানুষের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে। তা আমাদের শিল্প দরকার, শিল্প না হলে আমাদের কর্মসংস্থান হবে না, কিন্তু সেই শিল্পটা যেন পরিচ্ছন্ন প্রযুক্তি বা ক্লিন টেকনোলজি হয়, অর্থাৎ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেন ইন্ডাস্ট্রি হয়। কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের যে সমস্ত শিল্প আছে, যেটাকে বলা হয় রেড ক্যাটাগরি ইউনিট, এই যে স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি বা TMT বার, এগুলো কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়াই করা হয়েছে, অর্থাৎ পরিবেশগত ভারসাম্য কতটা নষ্ট হবে তার সমীক্ষা না করেই এদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। এবার লাইসেন্স পাওয়ার পর এরা যখন তার প্রোডাকশন চালু করেছে এবং ভীষণভাবে বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট করেছে, লোককে কনফিউজ করেছে, এবং এই ধরনের যে শিল্প যেটাকে বলা হয় TMT বার, অর্থাৎ মাইল্ড স্টিল, কাঁচা লোহা প্রসেসিং করে, এবং সেটা কোল ফায়ার বয়লারের থ্রু দিয়ে, কোল ফায়ার প্রসেসিং এর থ্রু দিয়ে হয়, যার ফলে মেটালিক
পার্টিকেলস, সূক্ষ্ম ভাসমান ধাতব কণা এবং তার সাথে কয়লার গুঁড়ো দুটো মিশিয়ে একটা বিভৎস দূষণের সৃষ্টি হয়। যে দূষণটা শরীরে গেলে মানে ফুসফুস জনিত একটা রোগ, ভয়ঙ্কর রোগ হতে পারে, ক্যান্সার যাকে বলি, এবং অ্যাজমাটিক প্রবলেম বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে স্কিন অ্যালার্জি বা স্কিনে র্যাশ বেরিয়ে যাচ্ছে। এবার এই যে দূষণটা, এটাকে যদি আজকে দেখতে হয় তাহলে প্রথমেই উচিত ওই কারখানার আশেপাশে যারা যে সমস্ত লোক আছে তাদেরকে চেস্ট এক্সরে করা। চেস্ট এক্সরে করলেই ধরা পড়বে যে ওদের লাংকে কিভাবে ব্ল্যাক প্যাচ এসে গেছে, লাংগুলো শক্ত হয়ে, ফুসফুস শক্ত হয়ে ব্ল্যাক প্যাচ এসে গেছে। সেইটা নিয়ে যদি আজকে গ্রিন ট্রাইব্যুনালে মামলা করা হয়, এর থেকে ভয়ঙ্কর পরিবেশগত অপরাধ আর কিছু হতে পারে না। সুতরাং আজকে একটা এসআরএমবি নাম করা কোম্পানি হলেও কত হচ্ছে সেই নামটা ব্র্যান্ডিং করা হয়েছে, কিন্তু তার প্রযুক্তিটা উন্নত মানের নয়। তাহলে সৌমেন্দ্রবাবু আপনি বলছেন যে কোন রকম সমীক্ষা ছাড়াই ছাড়পত্র দেওয়া হচ্ছে এক্ষেত্রে? ডেফিনেটলি এই ধরনের শিল্প দিল্লিতে তো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং চায়নাতেও এটা ব্যান হয়ে গেছে। চায়না আগে এই ধরনের স্পঞ্জ আয়রন শিল্প করতো চায়নাতে, যার জন্য পলিউশন হতো, কিন্তু তারা পলিউশনটাকে কমানোর জন্য এই সমস্ত ইন্ডাস্ট্রিকে ব্যান করেছে। এখন কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে, আমাদের ভারতবর্ষের মতন দুর্ভাগা দেশে এই ধরনের শিল্পকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বলছে রেড ক্যাটাগরি। জেনে শুনেও এই শিল্পটাকে পারমিশন দেওয়া হচ্ছে, এবং দেখা হচ্ছে না যে সারাদিনে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র কতটা চলছে। এরা কি করে, খানিকক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা চালিয়ে তারপর অফ করে দেয়। এবার গরমকালে যখন ভেতরে অনেক ধোঁয়া হচ্ছে, গরম হয়ে যাচ্ছে, তখন এরা উপরের সেটটা খুলে দিচ্ছে যাতে ভেতরে গরমটা বেরিয়ে যেতে পারে এবং তার সাথে দূষণটা বেরিয়ে যেতে পারে। কিন্তু মনে রাখলে চলবে না, এইটা শুধু বায়ু দূষণ হচ্ছে না, আমার সারা দুর্গাপুরে তাপমাত্রাটাকে দারুণ ভাবে বাড়াচ্ছে। একই গরমকাল, তারপরে এই উষ্ণতাটা, এই যে ফ্লু গ্যাস বেরোচ্ছে, সেইটা গিয়ে দুর্গাপুরের তাপমাত্রাটাও অনেকটা বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে নিয়ম বা বিধিনিষেধগুলো মানা দরকার কারখানাগুলোর ক্ষেত্রে, সেই নিয়ম বা বিধিনিষেধ মানা হচ্ছে না, একদমই মানা হচ্ছে না, এবং তার জন্য গ্রিন ট্রাইব্যুনালে যাওয়া দরকার। ওখানকার যারা লোকাল পিপুল আছে, যারা দূষণে সাফার করছে, তাদের মেডিকেল রিপোর্ট নিয়ে। বেশ, এই যে দূষণ নিয়ন্ত্রণ বিধি মানা হচ্ছে না বিভিন্ন কারখানাগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই দূষণ নিয়ন্ত্রণ বিধি যদি মানা না হয় তাহলে কি করণীয়? এখান থেকে সৌমেন্দ্র বাবুর কাছে যাব, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি ডক্টর চেক আপ করিয়ে তার রিপোর্টগুলো নিয়ে অন্তত 15-20 জন তাদের স্বাস্থ্য পরীক্ষা করে সেটা গ্রিন ট্রাইব্যুনালে দেখানো উচিত যে তাদের ফুসফুস কি ধরনের আক্রান্ত হচ্ছে, এবং যাদের স্কিন অ্যালার্জি হচ্ছে সেই রিপোর্টটাও দেওয়া উচিত। এছাড়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে একটা চিঠি দেওয়া উচিত, স্থানীয় যে থানা আছে সেখানে একটা এফআইআর করা উচিত যে তাদের এই রকম ধরনের স্বাস্থ্যের অবনতি করছে। এবং সব থেকে বড় কথা হলো, যদি আজকে কোনো এমএলএ বা কোনো এমপিরও যদি ঘনিষ্ঠ কেউ সহযোগী থাকে, এখানকার মালিক থাকে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের দূষণ মোকাবিলা করতে হবে। এখানে কারুর চেনাশোনা এইগুলো কোনো ব্যাপার না, জনস্বার্থ মামলা এটা করা উচিত। তবে এখান থেকে সৌমেন্দ্র মোহন বাবু একটা শেষ প্রশ্ন আপনার কাছে করব, যখন কোনো নতুন কারখানা তৈরি হয় বা কোম্পানি তৈরি হয়, সেক্ষেত্রে সমস্ত অনুমতি নিয়েই বা সমস্ত ছাড়পত্র নিয়েই তৈরি হয়, সেক্ষেত্রে সেই ছাড়পত্রের মেয়াদ যখন শেষ হয়, রিনিউয়ালের সময় যখন আসে, তখন ইন্সপেকশনেরও তো একটা বিষয় থাকে, সেই বিষয়টা কি কোথাও কি প্রযোজ্য হচ্ছে না? ডেফিনেটলি সমস্ত ধরুন আজকে দূষণ নিয়ন্ত্রণ ঠিক মতো হচ্ছে কিনা রিনিউয়ালের সময় সেটা দেখা উচিত। এবং রিনিউয়াল অনেক সময় দূষণ নিয়ন্ত্রণ রিনিউয়াল না হলে গিয়েও অনেকের নো অবজেকশন রিনিউয়াল হয়নি, তা সত্ত্বেও ফ্যাক্টরি চালিয়ে যাচ্ছে, এবং বহু ফ্যাক্টরি আছে। তো সেগুলো দেখা উচিত, সেটা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদই বলতে পারবে এর কোন কোন লাইসেন্সের ভ্যালিডিটি আছে। তবে এটা ঠিক যে পরিবেশগত ভারসাম্য কতটা রক্ষা হচ্ছে তার জন্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা উচিত, এবং সেটা প্রতি বছরই করা উচিত, বিশেষ করে যখন এই ধরনের একটা বৃহত্তর একটা জনগণ তারা একটা যদি দূষণের শিকার হয়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। আর এখান থেকে একটার পর একটা প্রশ্ন যখন উঠছে, এই বায়ু দূষণ কেন হচ্ছে বা এই কারখানার সঙ্গে ঠিক কাদের যোগসাজশ রয়েছে, এই প্রশ্ন তুলছেন কিন্তু বিরোধীরা। এখান থেকেই একদিকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক, তার প্রতিক্রিয়া শোনাবো, পাশাপাশি বিজেপি নেতা লক্ষণ গড়ুই তিনিই বাকি বলছেন, শোনাই। দূষণ যন্ত্রণার একটা গাফিলতি আছে।
আমরা অতি শীঘ্রই প্রশাসনিকভাবে একটা মিটিং করে সত্যিকারের মানুষের যদি দূষণের ক্ষতি হয়, মানুষ যদি এটা ক্ষতিকারক মনে করে, তাহলে এইটাকে তার প্রতিকার দরকার। অতি শীঘ্রই আমি জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে অতি শীঘ্রই যাতে মিটিং করা যায়, মিটিং করে এই দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা যায়, তার আমার উপযুক্ত ব্যবস্থা নেওয়া। এই যে সরকারে বসে আছেন, এর বড় বড় কথাবার্তা বলছেন, জানেন না দূষণ কোথা ছড়াচ্ছে, কারা মেশিন রাত্রিবেলা চালাচ্ছে না, মেশিনে না চালানোর ফলে পলিউশন তৈরি হচ্ছে, বিনিময়ে কত টাকা নিয়ে আসছে নেতারা, কাউন্সিলররা লোকাল, ধমকি চাকরি ঢোকাচ্ছেন, কাজের লোক দরকার নেই, লোক নিতে হবে, পলিউশন খাবেন না, উনি জানেন না, সব জানেন। জানার পরে কথা বলছেন পলিউশন আমরা চিঠি করেছি, আমরা আন্দোলন নেমেছি, পলিউশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, তারপরে কোনো হেলদোল নেই। এই কারণেই লোকাল প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের বিরাট একটা অংশ টাকা নেয় বলেই এই পলিউশন বৃদ্ধি হচ্ছে। আর মাঝে মধ্যেই মিডিয়ায় বিবৃতি দিয়ে মানুষের মন জোগানোর চেষ্টা করছেন, লাভ কিছু হবে না। জানেন সরকারে কারা আছে, কারা তোলা তুলছে, মানুষ জানে এটা, তার জবাব আগেও দিয়েছে, আগামী দিনেও দেবে, তৈরি থাক। আর এখান থেকে এই সৌমেন্দ্র মোহন বাবু যেটা বললেন যে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করা আগে ভীষণভাবে দরকার, আর স্বাস্থ্য পরীক্ষা করার পর তার সমস্ত রিপোর্ট, সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা গ্রিন ট্রাইব্যুনালে যান এবং সেখানে গিয়ে আপনারা অভিযোগ জানাতে পারেন, আবেদনপত্রও দিতে পারেন। এটা সাধারণের উদ্দেশ্যে আমাদের বার্তা সৌমেন্দ্র বাবুর কথা অনুসারে। আপাতত সিএন নিউজ রুম এখানেই শেষ করছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।